আসসালামু আলাইকুম। আমি ফারদিন হাসান। আমি আজকে রোটেশনাল মোশন বা বৃত্তীয় গতির একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কৌণিক বেগ এবং এর রিলেটেড যে ম্যাথ গুলা আছে সেগুলা নিয়েও আলোচনা করব। ঠিক আছে? তো রোটেশনাল মোশন বা রোটেশনাল মোশন বা বৃত্তীয় গতির মধ্যে যে কৌণিক বেগটা আছে সেটা আসলে নির্দেশ করে হচ্ছে কোন একটা বস্তু সময়ের সাথে মানে কৌণিক অবস্থান পরিবর্তনের হার। আমাদের কৌণিক অবস্থান পরিবর্তনের হার যখনই আমরা আলোচনা করব তখন কিন্তু আমাদের কৌণিক গতি সরি বৃত্তাকার গতির জন্য আমাদের বৃত্ত ড্র করতে হবে বা বৃত্তের আলোচনা করতে হবে, তাই না? এখানে আমরা একটা বৃত্ত ড্র করব বা করলাম। সেই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r এবং কেন্দ্রের সাথে পরিধির কোনো একটা বিন্দুতে উৎপন্ন কোণ হচ্ছে আমাদের থিটা। আমাদের কোনো একটা বস্তু ধরো A পজিশন থেকে B পজিশনে গেল। A পজিশন থেকে B পজিশনে যাওয়ার জন্য সে কতটুকু রৈখিক দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলবো হচ্ছে s। তো এখানে সর্বপ্রথম আমাদের এই কৌণিক দূরত্বের সাথে রৈখিক দূরত্বের একটা সম্পর্ক আছে সেটা আমাদের জানতে হবে। আমরা যদি একটা কেচি দিয়ে এই A বিন্দু থেকে কেটে নেই এবং এটাকে একটা বৃত্তের পুরা মানে যদি একটা রশ্মি দিয়ে এই বৃত্তটা বানাই এমনভাবে লিনিয়ারলি রাখি তাহলে এই পুরা বৃত্তের দৈর্ঘ্য কত হবে? 2πr। আমরা ছোটবেলায় এটা শিখছি, তাই না? তো আমরা এখানে একটা জিনিস দেখতে পারি যে হচ্ছে 2π রেডিয়ান কোণের জন্য আমাদের যে যে রৈখিক দূরত্ব সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে 2πr, তাই না? তো আমরা এখানে হিসাব করতে পারি যে একক দূরত্বের জন্য তাহলে কি সৃষ্টি হবে বা কতটুকু সৃষ্টি হবে সেটা হবে হচ্ছে r দূরত্ব বা r মিটার বা একক। এটা যদি রেডিয়ানে হয় এটা হবে মিটারে। সুতরাং আমরা বলতে পারি থিটা রেডিয়ানের জন্য যে দূরত্বটা অতিক্রম হবে সেটা হবে হচ্ছে r থিটা। এটাই কিন্তু আমাদের কনভার্সন যে লিনিয়ার দূরত্ব বা লিনিয়ার মোশনের ক্ষেত্রে দূরত্ব যদি s হয় তো কৌণিক দূরত্বের ক্ষেত্রে সেটা r থিটার সমান হবে। তো s is equal to r থিটা এইভাবে আমরা পাই। তাই তো? আচ্ছা। তো এখানে আমাদের আরো কিছু যদি আমরা একইভাবে শিখে রাখি লিনিয়ার মোশন আর রোটেশনাল মোশন বা অ্যাঙ্গুলার মোশনের সাথে সম্পর্কগুলা, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়, তাই না? তো আমরা নেক্সট পেজে এটা যদি আলোচনা করি যে লিনিয়ার মোশন আর অ্যাঙ্গুলার মোশনের মাঝে কোন জিনিসগুলা কমন আছে বা কোন জিনিসগুলা মানে মিল পাওয়া যায়। আমরা যদি ফার্স্টে দূরত্ব বা সরণ নিয়ে আলোচনা করি লিনিয়ার মোশনের ক্ষেত্রে দূরত্ব বা সরণকে আমরা হচ্ছে কি s দ্বারা প্রকাশ করি, তাই না? কিন্তু অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে বা কৌণিক সরণের ক্ষেত্রে এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। ২ এ বলা যেতে পারে হচ্ছে তোমার বেগকে আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে ভেলোসিটির ফার্স্ট টার্ম v দ্বারা প্রকাশ করি। কৌণিক ক্ষেত্রে আমরা আলোচনা করি হচ্ছে ওমেগা দ্বারা। ৩ নম্বরে আমরা আলোচনা করতে পারি হচ্ছে বলা যায় যে ত্বরণকে আমরা প্রকাশ করি হচ্ছে লিনিয়ার মোশনে a দ্বারা। আর অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে এটা আমরা প্রকাশ করি হচ্ছে আলফা দ্বারা। আর ৪ এ বলা যায় হচ্ছে ভরকে আমরা লিনিয়ার মোশন বা নরমালি m দ্বারা ট্রিট করি যেখানে অ্যাঙ্গুলার মোশনে একে I বা মোমেন্ট অফ ইনারশিয়া দ্বারা ট্রিট করা হয় বা বলা হয়। সো এদের ৩ টার যে সম্পর্ক দূরত্ব, বেগ আর ত্বরণ এখানে আমরা লিনিয়ার থেকে অ্যাঙ্গুলারে যেতে হলে জাস্ট r দিয়ে মাল্টিপ্লিকেশন করে কিন্তু যাওয়া যায়। যেমন s ইজ ইকুয়াল টু হচ্ছে r থিটা। তেমনি v is equal to হচ্ছে r ওমেগা। অ্যাকচুয়ালি এটা r ওমেগা না, v perpendicular is equal to r ওমেগা। আর এখানে আমরা লিখতে পারি a is equal to r আলফা। একইভাবে এটাও পারপেন্ডিকুলার হতে হবে। এটা কেন লম্ব হতে হবে এটা আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে? সো ডিগ্রি আর রেডিয়ানে আর এখানে আমাদের থিটা কিন্তু অবশ্যই কি রেডিয়ান এককে নিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু নরমাল ডিগ্রিতে রাখলে হবে না। থিটা থেকে রেডিয়ানে কিভাবে যায়? আমরা যদি থিটা ডিগ্রি থাকে সেটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করতে হলে থিটা পাই বাই ১৮০ দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে যেহেতু আমরা মেইন টপিক হচ্ছে কৌণিক বেগ নিয়ে আমরা আজকে লেকচার আলোচনা করব। কৌণিক বেগ সম্পর্কে একটু আলোচনা করা যাক। ঠিক আছে? কৌণিক বেগ বা আমরা ইংলিশে যেটাকে বলি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ হচ্ছে সময়ের সাথে কৌণিক সরণ পরিবর্তনের যে হারটা সেটাকে আমরা কৌণিক বেগ বলি। ঠিক আছে? তো সময়ের সাথে কৌণিক বেগকে আমরা আগেই লিখলাম ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তো গড় কৌণিক বেগকে আমরা লিখতে পারি হচ্ছে কৌণিক সরণের সাথে কৌণিক সরণের অ্যাকচুয়ালি পরিবর্তনের হার। সময়ের সাথে কৌণিক সরণ পরিবর্তনের হার। তো এই সময়ের পরিবর্তনটা যদি খুবই কম সময়ের মাঝে হয় তো এটাকে আমরা যদি বলি লিমিট del t টেন্ডস টু 0 সেই ক্ষেত্রে
আমরা ওমেগাটাকে বলবো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ওমেগা, তখন সেটার ফর্মুলা হয়ে যাবে হচ্ছে ডি থিটা বাই ডিটি। ঠিক আছে? সো যেমনটা আমরা বেগের ক্ষেত্রে পড়ছিলাম যে যখন হচ্ছে আমরা ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি বলি এভারেজ, তখন কিন্তু আমরা লিখি কি ডেল এস বাই ডেল টি। কিন্তু আমরা যখন ভি ইনস্ট্যান্টেনিয়াস আলোচনা করি তখন কিন্তু আমরা লিখি কি ডিএস বাই ডিটি। সো এইভাবে কিন্তু টাইম যখন অনেক কমে যাবে তখন কিন্তু আমাদের কি ডেল্টা ডি হয়ে যায়, মানে এটা ছোট ছোট অংশ যেটা ডিফারেন্সিয়েশন বলে, সেখানে তখন তার মাঝে আলোচনা করতে হয়, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সেগুলো সলভ করতে হয়। আচ্ছা, আর আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করা প্রয়োজন যে ওমেগা বা কৌণিক বেগটা কি ভেক্টর নাকি স্কেলার? অবশ্যই এটা একটা ভেক্টর এবং এটা হচ্ছে কি, এটা একটা কি ভেক্টর কোয়ান্টিটি। এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যার ডিরেকশন হচ্ছে, ডিরেকশন তো এখানে আলোচনা না, যদি কোনো একটা বস্তু এভাবে ঘুরে তাহলে তার বেগ যদি এই দিক বরাবর হয়, বেগ সবসময় স্পর্শক বরাবর থাকে। ঠিক আছে? ট্যানজেনশিয়াল হয় বেগ। আর তার রেডিয়াস যদি এরকম হয়, রেডিয়াসটাও একটা ভেক্টর যদি আমরা কল্পনা করি, বেগ ও ভেক্টর কল্পনা করি, তাহলে কৌণিক যে বেগ হবে সেটা হবে হচ্ছে এই কেন্দ্র দিয়ে ভিতরের দিকে, ভিতরের দিক বরাবর। সো এটাকে আমরা ক্রস দ্বারা চিহ্নিত করি। ভিতরের দিক বরাবর বলতে আমার বা স্ক্রিনের উপর থেকে ভিতরের দিকে ঢুকতেছে কাইন্ড অফ। আমরা যদি এখানে তো থ্রি ডাইমেনশনাল জিনিসটা, বিষয়টা আমরা টু ডাইমেনশনালি ভালোভাবে বুঝবো না। সো আমরা একটু এভাবে ড্র করে নিই। সো এখানে যদি কোনো একটা বৃত্তাকার পথে কোনো বস্তু ঘুরে তখন কৌণিক বেগের ডিরেকশন হবে এরকম। ঠিক আছে? আর বেগের ডিরেকশন যদি হয় হচ্ছে এই দিক বরাবর, রেডিয়াস যদি হয় এই দিক বরাবর, তাহলে আমার বস্তুটা কি হবে? উপর থেকে নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে? এরকম হবে। আচ্ছা। তো এখানে আমরা কৌণিক বেগের ডিরেকশন সম্পর্কেও কিছুটা ধারণা পাইলাম এবং আমরা পরবর্তীতে আরো এটা ধারণা পাবো আজকের ক্লাসের শেষ অংশে। আচ্ছা, তো এখানে যেহেতু যতটুকু আমরা আলোচনা করছি সেখান থেকে আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস চাইলে কিন্তু করতে পারি। এখানে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা হচ্ছে অন্তরীকরণ বিষয়টা বা del t টেন্ডস টু 0 কখন ইম্পোর্টেন্ট এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করে ফেলতে পারি। যদি ধরো যে কোনো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু, অ্যাকচুয়ালি বস্তুর ধরো থিটার সাথে টি এর রিলেশন দেওয়া আছে এরকম 2t স্কয়ার প্লাস 2t প্লাস 6 ভাবে আবর্তিত হয় সময়ের সাথে, এতটুকু কোণ জেনারেট করে অ্যাকচুয়ালি। তো তোমাকে প্রশ্ন করছে 0 থেকে 3 সেকেন্ড এ বস্তুটির গড় কৌণিক বেগ কত? গড় কৌণিক বেগ নির্ণয় করো ধরো। এবং 2 এ বলছে তৃতীয় সেকেন্ডে, মানে থার্ড সেকেন্ডে বস্তুটির কৌণিক বেগ নির্ণয় করো। সো দুইটার অ্যান্সার কি এক হবে? অবশ্যই এক হবে না। কারণ প্রথম 3 সেকেন্ডে বা গড় কৌণিক বেগ এবং ইনস্ট্যান্টেনিয়াস থার্ড সেকেন্ডে কৌণিক বেগ এক হয় না। একটু আগে আমরা ফর্মুলার মাধ্যমে জানলাম। সো এটা যদি আমরা সলিউশন বের করি, তোমরা নিজেরাও ট্রাই করতে পারো পজ করে। আর আমরা যদি করি তাহলে প্রথম 3 সেকেন্ডের জন্য আমরা কি বের করব? ওমেগা এভারেজ, তাই না? গড় কৌণিক বেগ। তো আমরা বের করব হচ্ছে ওমেগা 3 সরি ওমেগা না। আমরা বের করব হচ্ছে ডেল থিটা 3 মাইনাস ডেল থিটা নট ডিভাইডেড বাই 3 মাইনাস 0। প্রথম 3 সেকেন্ড যেহেতু বলছে সেরকম হবে। এখানে আমাদের t এর জায়গায় 3 ইনপুট দিতে হবে। ঠিক আছে? প্রথম 3 সেকেন্ডের জন্য কৌণিক সরণ বের করতে গেলে। তাহলে 2 ইনটু 3 স্কয়ার প্লাস 2 ইনটু 3 প্লাস 6 মাইনাস, আচ্ছা 0 যদি বসাই এটাও 0 আসবে, এটাও 0 আসবে। তো বেঁচে যাবে শুধু 6। ঠিক আছে? আর নিচে হবে 3। সো এটা যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে 18 আর হচ্ছে 12 30। 30/3। তো অ্যান্সার আসে হচ্ছে কি 10 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? এটা হচ্ছে 0 থেকে 3 সেকেন্ডে গড় কৌণিক বেগ। আর যদি আমরা থার্ড সেকেন্ডে, জাস্ট থার্ড সেকেন্ডে বের করি তখন আমাদের কিন্তু কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। এছাড়া কোনো আর ওয়ে নাই।
তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, যে ফাংশনটা আছে সেটা কি টি এর সাথে রিলেটেড। সো আমাদের ডিডিটি অফ থিটা বের করতে হবে। সো ডিডিটি অফ থিটার ভ্যালুটা বসিয়ে দেই, 2t স্কয়ার প্লাস 2t প্লাস 6। তো তোমরা যারা এখনো ডিফারেন্সিয়েশন পড়ো নাই তাদের জন্য একটু বলে রাখি, না হলে তো ঝামেলা হবে। যে ডিডিটি অফ টি টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা সেটা হচ্ছে n ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে সহগটা হচ্ছে ঘাতটা বা পাওয়ারটা হচ্ছে সহগে চলে আসবে, এবং ফাংশন যেটা আছে, ভ্যারিয়েবল যেটা আছে তার পাওয়ার 1 কমে যাবে। সো এখানে হচ্ছে পাওয়ার কত, 2। আর সহগের মতোই থাকবে, আর টি এর পাওয়ার 1 কমে যাবে প্লাস 2। তাহলে হচ্ছে 40 প্লাস 2। তো ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস এর ভ্যালু কত? হ্যাঁ, টি এর ভ্যালু 3 বসাও, আমাদের যেহেতু থার্ড সেকেন্ডে কৌণিক বেগ চাইছে। সো 4 ইন্টু 3 প্লাস 2, তাহলে হচ্ছে 14 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? তো এখান থেকে আমরা কিন্তু দুইটা কৌণিক বেগ এভারেজ এবং ইনস্ট্যান্টেনিয়াস এর পার্থক্য চাইলে বের করতে পারি। বাট আশা করি বুঝতে পারছো যে 0 থেকে t সময়ে এবং ওই এক্স্যাক্টলি ওই সময়ের জন্য কৌণিক বেগের মান এক হবে না যদি থিটা টি এর ফাংশন আকারে হয়। বাট যদি থিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু দুইটা মান সেমই আসবে। ঠিক আছে? আচ্ছা, সেটাও আমরা করব। আবার তোমার ধরো বলে দিছে ওমেগার ভ্যালু টি এর সাথে রিলেটেড, ওমেগা ইজ ইকুয়াল টু 2t প্লাস 4 এত রেডিয়ান পার সেকেন্ড। তো এত তোমাকে যদি বলে দেয়, তোমাকে বের করতে বলছে হচ্ছে 0 থেকে 5 সেকেন্ড সময়ের মাঝে তোমার বস্তুটা কৌণিক সরণ বের করো। তো এটা যদি তোমাকে বলে, দেখো ওমেগা যেহেতু টি এর সাথে রিলেটেড, তাহলে আমাদের কি করতে হবে? আমরা জানি ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে ডি থিটা বাই ডিটি, তাই না? তো এখান থেকে আমরা লিখতে পারি ডি থিটা ইজ ইকুয়াল টু কি, ওমেগা ইন্টু ডিটি। তো আমাদের যেহেতু থিটা বের করতে হবে, তো আমাদের কিন্তু ইন্টিগ্রেট করতে হবে উভয় পক্ষে, তাই না? তো এখান থেকে আমরা পাই হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, এবং আমাদের লিমিটও দেওয়া আছে 0 থেকে 5 সেকেন্ড সময়ের মাঝে, 0 থেকে 5 সেকেন্ড সময়ে 2t প্লাস 4 ইন্টু ডিটি। সো এটা তোমরা ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে যা অ্যান্সার আসে সেটাই হবে তোমার হচ্ছে এত রেডিয়ান। ঠিক আছে? সো এটা যদি আমরা করি তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে কত? উত্তর আসে হচ্ছে 45 রেডিয়ান, 45 রেডিয়ান। সো এটাই অ্যান্সার। তো এইভাবে কিন্তু একটা ফর্মুলাতে যদি একজন আরেকজনের ফাংশন হয়, তখন কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের মাধ্যমে ম্যাথটা সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আলোচনায় আসবে হচ্ছে একটা ফর্মুলা আমরা একটু আগেই দেখছিলাম, v is equal to ওমেগা r। তো এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সো v হচ্ছে আমাদের এখানে ভেলোসিটি, তাই না? বা বেগ, যার ডিরেকশন হচ্ছে কি, কোন বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। এটা এই দিক বরাবর হতে পারে, এখানে এই পয়েন্টে হলে এই দিক বরাবর হবে, এই পয়েন্টে হলে এই দিক বরাবর হবে, যে পয়েন্ট হবে তার স্পর্শক বরাবর। স্পর্শক তো আমরা চিনি না, কেন্দ্রের সাথে যে বিন্দু, যে রেখা হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করে ব্যাসার্ধের সাথে, যেখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ। সো এগুলো হচ্ছে স্পর্শক। ঠিক আছে? তো এই দিক বরাবর কাজ করে হচ্ছে ভেলোসিটি ডিরেকশন। আর রেডিয়াস ভেক্টর হচ্ছে কেন্দ্র থেকে ওই ব্যাসার্ধের পাদবিন্দু পর্যন্ত যে মানে রেখাটা সৃষ্টি হয়, সেই রেখা বরাবর হচ্ছে কাজ করে রেডিয়াস ডিরেকশনের, রেডিয়াস ভেক্টরের ডিরেকশন। ঠিক আছে? তো আমরা দুইটা ডিরেকশন পাইছি, বাট ওমেগা ডিরেকশন তো আমরা পাই নাই। একটু আগে আমরা বলছি ওমেগা ডিরেকশন হচ্ছে কি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর। সো ওমেগা ডিরেকশনটা আর আর এর ডিরেকশনটা ক্রস গুণ করে আমরা কিন্তু ভি এর ডিরেকশনটা পাই। আর ওমেগা ডিরেকশনটা যদি আমরা ভি আর আর এর মাধ্যমে পেতে চাই, তাহলে হচ্ছে আমাদের রাইট হ্যান্ডটা কার্ল করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভি যদি এইদিকে আমাদের রাইট হ্যান্ড কার্ল করাই, তো ভি জিনিসটা ভিতরের দিকে ঢুকে। সো ভিতরের দিকে ঢুকলে আমরা সেটাকে ক্রস দ্বারা ডিফাইন করি। সো এখানে একটা ক্রস দ্বারা বোঝায় হচ্ছে স্ক্রিনের উপর থেকে ভিতরের দিকে ঢুকতেছে, সেটা হচ্ছে আমাদের ওমেগা ডিরেকশন। ঠিক আছে? সো ওমেগা ডিরেকশন আমরা পরে আলোচনা করবো, আগে আমরা এটা একটু প্রুফ দেখে নিই। ঠিক আছে? সেটা প্রুফ করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে, এস ইজ ইকুয়াল টু আর থিটা, যেটা আমরা একটু আগেই দেখলাম। আমরা জানি কি, ভি ইজ ইকুয়াল টু ds বাই ডিটি। তো আমরা এখানে s এর ভ্যালুটা যদি বসিয়ে দেই, s এর মান কি, r থিটা। তো একটা জিনিস খেয়াল করো, কৌণিক বেগের ক্ষেত্রে আমাদের থিটার মান ও সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ হবে। প্রথমে ছিল এখানে 0 ডিগ্রি, পরে এখানে কিছুটা কোণ হয়েছে, তারপরে এখানে। সো থিটা কিন্তু ভ্যারি করতেছে, বাট রেডিয়াস কি ভ্যারি করতেছে? ব্যাসার্ধ এখনো বৃত্তে ভ্যারি করে না। সো রেডিয়াস কিন্তু কনস্ট্যান্ট। সো আর কে আমরা এভাবে রেখে দেই। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা যেটা কনস্ট্যান্ট আছে সেটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারি, আর যেটা ভ্যারিয়েবল সেটা সেভাবেই থাক। তো আমরা ডি থিটা বাই ডিটি কে কি লিখতে পারি?
কৌণিক সরণের পরিবর্তনের হারকে কি ওমেগা বলে না বা কৌণিক বেগ বলে না? সো ভি ইজ ইকুয়াল টু এই যে ওমেগা আর। ঠিক আছে? সেখান থেকে আমরা লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর। আচ্ছা। তো এটার প্রুফ আমরা করে ফেললাম। বাট একটা জিনিস আমরা সবসময় খেয়াল করব যে ভি এর যে ডিরেকশনটা, ভি এর ডিরেকশনটা কিন্তু আর এর সাথে সবসময় পারপেন্ডিকুলার হতে হবে। যে ভি আর আর এরাও পরস্পরের সাথে সবসময় কি হতে হবে? লম্ব হতে হবে। লম্ব ছাড়া কিন্তু হবে না। যদি এরকম হয় কখনো বা কোনো সময় আমরা দেখি যে আর হচ্ছে আমাদের এইদিকে আর ভি হচ্ছে আমাদের লেটস সে এই দিক বরাবর আছে। তো এর যে উপাংশটা এই দিক বরাবর সেটা কিন্তু আমাদের নিতে হবে। সো ভি এর সাথে এটা কত কোণ তৈরি করছে? ধরলাম থিটা কোণ। সো ভি এর সাথে এটা থিটা কোণ তৈরি করলে এটা হচ্ছে ভি কস থিটা। সো এখানে কিন্তু ভি কস থিটার সাথে আর পারপেন্ডিকুলার। সো আমাদের যখন ওমেগার ভ্যালু বের করতে হবে তখন আমাদের ভি পারপেন্ডিকুলার এর যে উপাংশ সেটা নিতে হবে আর তারপর নিচে আর দিয়ে ভাগ করতে হবে। তাহলেই কিন্তু আমরা ওমেগার এক্সাক্ট ভ্যালু পাবো। এছাড়া কিন্তু পাবো না। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কয়েকটা এক্সাম্পল করতে পারি এই রিলেটেড যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল। এখানে প্রশ্নে বলছে যে হচ্ছে একটা অবজেক্ট আছে স্পর্শকের ওখানে এবং সেটা হচ্ছে ঘুরতেছে অ্যাকচুয়ালি এরকম ভাবে। এইভাবে হচ্ছে বস্তুটা রোটেশনাল মোশনে আছে যার কৌণিক বেগ হচ্ছে ওমেগা এটাই বের করতে বলছে। আর রেডিয়াস দেওয়া আছে 10 মিটার আর ভি এর যে ভ্যালু সেটা হচ্ছে কত? 28 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এখানে দেখো এখানে কিন্তু আমাদের রেডিয়াস ভেক্টর আর হচ্ছে যেটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর এরা কিন্তু পরস্পরের সাথে পারপেন্ডিকুলারলি আছে, লম্বভাবে আছে। সো আমাদের কিন্তু ডিরেক্ট যে ফর্মুলা ওমেগা ইজ ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার বাই আর এটা ইউজ করলে হয়ে যাচ্ছে। তো ভি পারপেন্ডিকুলার এর ভ্যালু কত? 28 আর ওমেগার আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে আমাদের 10। সো অ্যান্সার আসছে কত? 2.8 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তো এটা কিন্তু আমরা ইজিলি সলভ করে ফেলতে পারলাম। কারণ আমাদের ভেলোসিটি ভেক্টর আর আর ভেক্টর পরস্পরের সাথে লম্বভাবে বা পারপেন্ডিকুলার অবস্থানে আছে। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা যদি এটা সলভ করতে যাই একটু, এখানে এই ম্যাথের ক্ষেত্রে বলা আছে হচ্ছে আমাদের এ বিন্দু একটা বিন্দু দেওয়া আছে এখানে এবং বি বিন্দু আরেকটা বিন্দু এখানে দেওয়া আছে। তো প্রশ্ন বলছে এই এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর আমাদের কৌণিক বেগটা নির্ণয় করতে বলছে, তাই না? তো এ বিন্দুর সাপেক্ষে যখন আমরা বি বিন্দুর কৌণিক বেগ বের করব, সো এ আমাদের হচ্ছে এখানে অবজারভার, ঠিক আছে? আর বি হচ্ছে আমাদের সেই অবজেক্টটা। আচ্ছা। আচ্ছা, এখানে বি এর একটা ডিরেকশন দেওয়া থাকা খুবই প্রয়োজন ভেলোসিটির, সেটা আমরা এখানে উল্লেখ করে নিতে পারি। ভেলোসিটির যে ডিরেকশনটা সেটা হবে হচ্ছে এই দিক বরাবর। ভেলোসিটির এদিকে লেটস সে ভি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সো 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটা বস্তু এদিকে বৃত্তীয় গতি স্পর্শক বরাবর আছে। সো এখানে আমাদের বের করতে বলছে কৌণিক বেগ কত, এর সাপেক্ষে বি এর কৌণিক বেগ কত। সো আমাদের এখানে একটা জিনিস কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে হবে, আর এর সাথে এই আর ভেক্টরের সাথে ভি এর কিন্তু এখানে পারপেন্ডিকুলার সম্পর্ক নাই বা উলম্ব বা 90 ডিগ্রি কোণ জেনারেট করতেছে না, এটা কিন্তু 90 ডিগ্রি না। ঠিক আছে? সো এখানে কিন্তু আমাদের মিস্টেক হয় যে আমরা ডিরেক্ট 10 এর ভ্যালু ইউজ করে কৌণিক বেগ বের করলে আমাদের কিন্তু মান আসবে না। সো আমাদের কিন্তু এর যে উপাংশটা আছে এই লম্ব বরাবর সেটার মান সেটা আমাদের বের করতে হবে। সো এদের লম্ব বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে কেমন হবে? এরকম হবে, তাই না? এখানে আমাদের যে কোণটা তৈরি হবে এটা হবে 90 ডিগ্রি। তো অনুরূপ কোণ হিসাবে এটা যদি 30 ডিগ্রি হয় এটা অবশ্যই 30 ডিগ্রি হবে। তো আমরা এটা ভি এর এই দিক বরাবর যে উপাংশ কোণের দিক বরাবর এটাকে আমরা লিখতে পারি ভি কস থিটা, যেখানে থিটার ভ্যালু হচ্ছে 30। আর এই দিক বরাবর লিখতে পারি হচ্ছে ভি সাইন থিটা, তাই না? যেটার সাইন থিটার ভ্যালু হচ্ছে এখানে 30, তাই না? তো আমাদের আর এর লম্ব বরাবর কোন উপাংশটা আছে? ভি এর সাইন এর উপাংশটা আছে। সো এইটা কিন্তু আমাদের ইউজ করতে হবে ফর্মুলাতে। যে ওমেগার এখানে ভ্যালুটা আসবে সেটা হবে কি? ভি পারপেন্ডিকুলার বাই আর। সো ভি পারপেন্ডিকুলার এর ভ্যালু কত? ভি সাইন থিটা ডিভাইডেড বাই আর। তো এটা যদি আমরা করি, ভি এর ভ্যালু হচ্ছে 10, সাইন 30 এর ভ্যালু হচ্ছে হাফ আর নিচে ভাগ যাবে হচ্ছে 5 দিয়ে। সো উত্তর কিন্তু আসবে আমাদের হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? তো এইভাবে এটা সলভ করতে হবে। আশা করি বুঝতে পারছো যে উলম্বর হিসাবটা। এরপরে আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি,
অ্যাডভান্স লেভেলের। আচ্ছা, তো এই ম্যাথটা আরকি। এটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি প্রশ্নটাতে কি বলতে চাইছে। প্রশ্নটাতে বলছে যে এটা একটা মানে 2 ডাইমেনশনাল প্রাসের পথ, তাই না? তো 2 ডাইমেনশনাল প্রাসের পথ সম্পর্কে 3rd চ্যাপ্টার আলোচনা আছে যেহেতু কৌণিক গতি সবার লাস্টের টপিক। সো আগে আশা করি তোমরা প্রাসের গতি সম্পর্কে পড়াশোনা করছো। সো এখানে প্রাসের যে পথটা এটা কিন্তু একটা এলিপ্টিক্যাল পথ বা উপবৃত্তাকার পথ হয়। কিন্তু এখানে আমরা লেখা আছে প্রশ্নে এটা একটা কি বৃত্তাকার পথ বিবেচনা করে A এর সাপেক্ষে B এর কৌণিক বেগ নির্ণয় করো। সো A এর সাপেক্ষে B এর কৌণিক বেগ বলতে কিন্তু এখানে একটা আপেক্ষিক বেগের টার্ম আসে। সো আপেক্ষিক বেগও কিন্তু এখানে হিসাব হবে। সো এটাকে যদি আমরা একটু রিড্র করে আঁকি বা আমরা যদি আবার আঁকি এখানে, সো এই হচ্ছে আমাদের জিনিস যেগুলা প্রশ্ন দেওয়া আছে। এখানে হচ্ছে ৪৫ ডিগ্রি কোণ। এভাবে করে বস্তুটাকে নিক্ষেপ করা হইছে এবং বস্তুটা এভাবে এসে পড়ছে, তাই না? তো বস্তুটা যখন পড়বে তখনও কিন্তু তার কোণ এক্সাক্টলি যত কোণে সে উপরের দিকে নিক্ষিপ্ত হয়েছিল সেই কোণেই যাবে। তো এখানে মেবি ৫০ মিটার পার সেকেন্ড দেওয়া আছে। সো বস্তু কিন্তু ৫০ মিটার পার সেকেন্ড বেগেই নিচের দিকে পড়বে। আচ্ছা। আর এখানে এটা কি ভেলোসিটি অফ A বিন্দুর বেগ। আর VB এর বেগ কত? VB এর বেগও এইটাই। বাট আমাদের অবজারভার কিন্তু A বিন্দুতে অবস্থিত এবং আমাদের অবজেক্টটা কিন্তু B বিন্দুতে অবস্থিত। তো অবজেক্ট আর অবজারভারের মাঝে এবং এই পথটাকে যদি আমরা বৃত্তাকার ধরি তাহলে এটা কিন্তু একটা কি রেডিয়াসের মতো কাজ করে। যেটা আমাদের প্রাসের রেঞ্জও বটে, তাই না? তো প্রাসের রেঞ্জের ভ্যালু আমরা বের করা যদি না জানো তাহলে সমস্যা নাই। এটা এই চ্যাপ্টারে বা এই পার্টের টপিক না। সো এটা তুমি স্কিপ করলে হবে। বাট এখানে যেটা তোমাকে খেয়াল রাখতে হবে যে অবজেক্ট আছে, এটা কিন্তু এখানে অবজেক্ট। যে একটা বস্তুকে আমি নিক্ষেপ করছি। সো অবজেক্ট কিন্তু এখানে এসে পৌঁছাইছে। সো অবজেক্টটা আমাদের এই ভেলোসিটি বা r এর সাথে 90 ডিগ্রি অবস্থানে আছে কিনা? সো ওইটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি অবস্থানে নাই। 90 র চেয়ে বেশি আছে। সো এটাকে যদি 90 ডিগ্রি অবস্থানে হতে হয়, তাহলে কিন্তু এটাকে এই দিক বরাবর আসতে হবে, তাই না? তো এই দিক বরাবর যদি আসতে হয় তাহলে কোন উপাংশটা আমার লাগবে? সো v এর আমরা যদি এটাকে আরেকটু এক্সটেন্ড করি, তো এখানে দেখা যাচ্ছে যে v এর যে উপাংশটা নিচের সাথে কোণ তৈরি করবে এটা হচ্ছে ৪৫ ডিগ্রি। কারণ এখানে যদি ৪৫ ডিগ্রি কোণ তৈরি করে তাহলে এখানে অবশ্যই সে ৪৫ ডিগ্রি কোণ করে নিচে যাবে। তো এই দিক বরাবর যে উপাংশটা আসবে সেটা হবে v cos ৪৫, তাই না? তার মানে আমরা VB এর যে ভ্যালুটা পাবো সেটা হবে VA cos ৪৫। আচ্ছা, তো এখন আমরা কৌণিক বেগ বা ওমেগার ভ্যালুটা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। প্রশ্নে কিন্তু কৌণিক বেগ নির্ণয় করার কথাই বলছে। সো ওমেগার ভ্যালুটা হবে, যেহেতু এখানে আপেক্ষিক বেগের কথা বলছে, সো আমরা A বিন্দুর আপেক্ষিক বেগ, A বিন্দুর বেগ থেকে B বিন্দুর বেগ বিয়োগ দিয়ে আমরা আপেক্ষিক বেগ বের করি, তাই না? এটা আমরা জানি। আর ভাগ দিতে হবে R, কিন্তু VB না, VB পারপেন্ডিকুলার। কারণ আমরা জানি অবজেক্ট যেখানে থাকে রেডিয়াসের সাথে সেটা পারপেন্ডিকুলার, মানে ভাগ দিতে হয়। সো এখানে V এর ভ্যালু হচ্ছে ৫০ মাইনাস VB র পারপেন্ডিকুলার ভ্যালু হচ্ছে ৫০ cos ৪৫, তাই না? আর নিচে হচ্ছে R। সো এই R এর ভ্যালুটা কত? R এর ভ্যালু আমরা জানি প্রাসের রেঞ্জের যে ভ্যালু হয় সেটা হয় হচ্ছে u স্কয়ার sin 2 থিটা বাই g। আমরা হিসাবের সুবিধার জন্য g এর মান ১০ ধরলাম এবং sin 2 থিটা মানে হচ্ছে sin u স্কয়ার হচ্ছে আদি বেগ। তো এখানে যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেই বেগ। তো এখানে বেগটা হচ্ছে ৫০ মিটার পার সেকেন্ড, তাই না? তো u এর মান হচ্ছে ৫০। সো u এর মান যদি আমরা বসাই, এখানে sin 90 আসে। sin 90 এর ভ্যালু কিন্তু 1 আর এখানে 10। তো এখানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে ২৫০ মিটার। আচ্ছা। তো আমরা আর এর ভ্যালু পেয়ে গেলাম। তো এখন আমরা ইজিলি ওমেগার ভ্যালুটা বের করতে পারি। সো এখানে ৫০ cos ৪৫ এর মান হচ্ছে 1/√2। সো ৫০/√2 ডিভাইডেড বাই ২৫০। সো এটা এখান থেকে আমরা যদি ৫০ কমন নেই তাহলে আসবে হচ্ছে 1 মাইনাস 1/√2 বাই 5 এত রেডিয়ান পার সেকেন্ড। তো আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা যে কিভাবে এটা সলভ করলাম আমরা। এই রিলেটেড ম্যাথ আশা করি বুঝতে পারবা যে কেন ওমেগার মান হচ্ছে v পারপেন্ডিকুলার উপর ডিপেন্ড করে। তো এইখানে আমরা যদি ভেক্টোরিয়াল ফর্মটাই দেখি তাহলে কিন্তু এই বিষয়টা একেবারে ক্লিয়ারলি আমরা বুঝে ফেলতে পারবো। আর ভেক্টোরিয়াল ফর্মটা হচ্ছে এই সূত্রের v is equal to ওমেগা ক্রস r, ঠিক আছে? কেউ যদি r ক্রস ওমেগা লেখে তাহলে কি হবে? না, তাহলে কিন্তু হবে না। কেন হবে না সেটাই আমরা এখানে আলোচনা করি। সো এটাকে বোঝার জন্য আমরা একটু 3D কোন অবজেক্ট, যেমন আমরা যদি লাটিম এর কথা চিন্তা করি,
লাটিম যখন ঘুরে, আচ্ছা আমরা একটু লাটিমের শেপ দেওয়ার ট্রাই করি। আচ্ছা কোন একটা লাটিম যখন ঘোরে, তখন লাটিমের কিন্তু একটা অক্ষ থাকে। এই যে এই বরাবর কিন্তু একটা অক্ষ আছে, তাই না? যে বরাবর এটা এভাবে ধরো ঘুরতেছে কোন একদিকে। সেই যে বরাবর অক্ষ থাকে সেটাই হচ্ছে আমাদের কৌণিক বেগের দিক এবং লাটিমের উপরের সারফেস থেকে শুরু করে একেবারে নিচের কেন্দ্রবিন্দু পর্যন্ত সব বিন্দুতেই কিন্তু এটা রোটেশন মানে ঘুরতেছে, তাই না? তো আমরা মাঝখানের কোনো একটা স্লাইস নিলাম এবং এই স্লাইসের ক্ষেত্রে আমরা দেখলাম যে ভি এর ভ্যালুটা বা মানে হচ্ছে ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি ভি এর ডিরেকশনটা সবসময় কি হচ্ছে? স্পর্শক বরাবর যাচ্ছে। ঠিক আছে? এবং আর এর ভ্যালু তুমি যেকোনো জায়গা থেকে এটা অবজার্ভ করতে পারো। এটা সেন্টার থেকে হতে পারে, এখান থেকেও হতে পারে। তো আমাদের একটু হিসাবের সুবিধার জন্য আমরা একটু নিচ থেকেই নিলাম আর এর যে ভ্যালুটা। সো আর ভেক্টর হচ্ছে এই দিক বরাবর কাজ করতেছে। এখন আমাদের ফর্মুলাতে আছে কি ওমেগা কে আর ক্রস করলে আমরা ভি এর ডিরেকশন পাবো। সো তুমি একটু দেখো তো বস্তুটা এভাবে ঘুরতেছে। তো তুমি যখন এইটাকে রাইট হ্যান্ডটাকে ঘুরাবা আর এর দিকে তখন কি ভি এর ডিরেকশন বরাবর তোমার যে বৃদ্ধাঙ্গুলি আছে সেটা কাজ করতেছে না বা ভি এর ডিরেকশন বরাবর বৃদ্ধাঙ্গুলি যাচ্ছে না? দেখো আরেকবার একটু কার্ল করে যে ওমেগা থেকে তুমি কিন্তু আর থেকে ওমেগার দিকে করলে হবে না। এখান থেকে শুরু করতে হবে। ফর্মুলায় যেটা ফার্স্ট আছে সেদিক থেকে তোমার কার্ল করা শুরু করতে হবে। সো তুমি ওমেগা থেকে আর এর দিকে যখন এটাকে হাতকে বেন্ড করবা, তুমি দেখবা রাইট হ্যান্ডের থাম যে ফিঙ্গার আছে সেটা যাচ্ছে ভি এর ডিরেকশন বরাবর। সো এইভাবে এটা প্রুভ হয় যে তোমার v is equal to omega cross r বাট তুমি যদি অপোজিট দিক থেকে কার্ল করো v এর ডিরেকশন আসবে হচ্ছে নিচের দিক বরাবর এই দিক বরাবর। ঠিক আছে? যেটা আসলে কারেক্ট না। দ্যাটস ওয়াই v is equal to always omega cross r, r cross omega না। ঠিক আছে? সো v is equal to omega cross r এটা 100% অলওয়েজ কারেক্ট এবং omega is equal to হচ্ছে কি v perpendicular r এটাও তোমার অলওয়েজ কারেক্ট। ঠিক আছে? তো আজকে আমাদের লেকচারে মোটামুটি কৌণিক বেগ সম্পর্কে মোটামুটি ডিটেইলসে যতটুকু আলোচনা করার আমরা আলোচনা করছি এবং নেক্সট ক্লাসে আমরা কৌণিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের সাথে কৌণিক বেগের সম্পর্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।